গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখছিলাম, প্রথমে আমরা কারো কোনো সমস্যা থাকলে সেই বিষয়গুলো একটু শুনবো, কার কি সমস্যা। আর সমস্যা না থাকলে আমরা আজকের ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। একটু শেয়ার করবেন কারো কোনো সমস্যা থাকলে। কারোই কোনো সমস্যা হচ্ছে না? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রোহন ভাই। জি হ্যাঁ, ওয়ালাইকুম ভাই, সালাম। আমরা যখন ইয়াগুলা চার্ট গুলা তৈরি করতে গেছি, আমরা একটা করব, ওখানে আমরা যখন মার্চ সেন্টার দেওয়ার পরে কালার করার পরে যখন লিখলাম, লেখাটা যখন বিভিন্ন কালার করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের উপরে যে অ্যালাইনমেন্ট গুলো আছে ওগুলা দিতে পারতেছি না, যে ওটা হাইট হয়ে যাচ্ছে আর কি। যে আমরা সেন্টার করব অথবা ডানে বামে এরকম একটা করবো, তখন এটা করা যাচ্ছে না আর কি। কিসের ক্ষেত্রে এটা হচ্ছে? এ এরা কিসের ক্ষেত্রে বলতে, এই যে গুলা আর কি, আমরা কালকে যে কাজগুলো করছি এই কাজগুলো করার ভিতরে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কালার করছি, যেরকম আপনি সিরিয়ালের একটা কালার করছেন, নেমের একটা কালার করছেন, এজের একটা কালার করছেন, তারপর উপর একটা হেডলাইন দিয়েছেন চিলড্রেন ইয়াং অ্যাডাল্ট, এই পুরোটা হেডলাইন দিয়ে যখন আমরা মার্জ সেন্টারের নিচে মানে মার্জিন সেন্টার যখন করছি, করার পরে উপর যে অ্যালাইনমেন্ট গুলো আছে, অ্যালাইনমেন্ট যে একবারে মিডলে থাকবে, ওইটা করা যাচ্ছে না আর কি। তারপর হচ্ছে আপনার এই আমরা যখন এই পুরা সবগুলো একসাথে দেখা যাচ্ছে কালার করতে পারতেছি না, আলাদা আলাদা করেছেন, সিরিয়ালের একটা কালার, নেমের একটা কালার, এজের একটা কালার, তারপর হচ্ছে চিলড্রেন ইয়াং অ্যাডাল্ট এটার একটা কালার। দেখা যাচ্ছে যে কালার গুলা করতে গেলে একসাথে করা যাবে কিনা, নাকি আলাদা আলাদা করেই কালার করতে হবে? আচ্ছা, এখন যেহেতু কালার গুলো আলাদা আলাদা, হ্যাঁ, হ্যাঁ, এই কারণে প্রত্যেকটা কলামকে আমি এইখানে তো আলাদা আলাদাই করছিলাম। এখন হ্যাঁ, 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 যেমন ধরেন যে আমরা যদি এটাকে আবার একটু নতুন করে করার চেষ্টা করি, ঘটনাটা কেমন দাঁড়ায়। আমরা এইখানের কয়েকটাকে একসাথে করে মার্জিন সেন্টার করলাম, হুম। বললাম যে টেস্ট সামথিং। এটাকে আমরা কি করব, ওই যে মেডেল করে দিলাম। হ্যাঁ, কিন্তু আমি এটা করতে গেলে এটা কি একটু আবার দ্বিতীয়বার দেখান, কিন্তু এটাতে আসতেছে না মিডল করতে গেলে। মিডল মানে কিন্তু এইটা না, এটা হ্যাঁ, কিন্তু সেন্টার। না মিডল ওই মানে হচ্ছে মানে উপরেরটা। অ্যালাইনমেন্ট গুলাই হাইট হয়ে যাচ্ছে আর কি, কাজ করতে গেলে। আচ্ছা, এইখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে হাইড হুম। হয়ে যাবে, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি এডিটিং মোডে আছি। এডিটিং মোডে থাকলে এই ফাংশন গুলা দেখেন কোনোটা কাজ করবে না। হুম, হুম। শুধু একটা ক্লিক করবেন, সেলটা জাস্ট সিলেক্ট। সিলেক্ট থাকলে তখন এগুলো সব কাজ করবে। ও আচ্ছা, আচ্ছা, না ডাবল এটা ক্লিক করলে এর হাইড তখন হয়ে হাইট যাবে। হয়ে যায়, হ্যাঁ এটা একটা বিষয়, হ্যাঁ। তারপরে আপনি এখন এটাকে কালার করেন যা ইচ্ছে করেন, ফন্ট সাইজ আচ্ছা, আচ্ছা, বাড়ায়। না এখন বুঝতে পারছি, আমি এটা অনেকবার ট্রাই করছি কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা, আহ, বারবারে ডাবল ক্লিক করছে, এটা ঠিক আছে। হ্যাঁ। আল্লাহ আর ভরসা এবার। ওগুলা বাকি ইন্ডিভিজুয়াল আলাদা, হ্যাঁ, 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 ধরে বুঝতে ধরে পেরেছি এভাবে তাহলে। ধরে হুম, কালার করে দেন, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যেভাবে মানে। তাহলে ওগুলা প্র্যাকটিস করতে যাই, আর দেখছি বাকি ওগুলা কন্ডিশন গুলা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে। মানে এটা নিয়ে আমি অনেক সময় ব্যয় করছি, কোনো ভাবে এটা করতে পারিনি। আচ্ছা, যাক আল্লাহ ভরসা। জি, ধন্যবাদ। মুজাহিদ ভাই। তার- হ্যাঁ, মুজাহিদ ভাই। শুকরান, অনেকদিন পর আপনার আপনার কণ্ঠ শুনলাম। আপনার নাম্বারটা দেন, আমি দেখি কথা বলবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। আর কারো কোনো ভাই, আর কোনো ভাইয়ের কোনো সমস্যা? ওগুলা করছি, ওগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে। উম, ঠিক আছে, শুক্রান, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা তাহলে সামনে আগাই। আজকের ক্লাসে শুধু এটাই দেখাবো।
আর নেক্সট ক্লাসে 8 নাম্বার ক্লাসে ইলেকট্রিক বিলটা আছে, এটা খুবই ইজি, একবার দেখা দিলে আপনারা পারবেন। তো নেক্সট ক্লাসে ইলেকট্রিক বিলটা আমরা দেখব, পাশাপাশি অ্যাডভান্স কিছু বিষয় যেটা এই প্যানেলে নাই, এই সিলেবাসে নাই, এর বাইরে কিছু বিষয় ইনশাআল্লাহ দেখব। তাহলে আজ আমরা ওয়েজ শিটটা তো গতকালকে দেখে ফেলছি, ওয়েজ শিটটা সম্পর্কে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এটা খুবই সিম্পল একটা বিষয়। আমরা রেজাল্ট শিটটা দেখবো আজকে। তো রেজাল্ট শিটটা যেহেতু আমাদেরকে বেশ কয়েকটা অপশন আউটপুট বের করতে হবে, এই কারণে এটা করতে করতে হয়তো আজকে সময় চলে যাবে। তবে বিষয়গুলা কঠিন না, বিষয়গুলা খুবই সহজ। আমরা এতদিন যা শিখে আসছি সেইগুলাই, বাহিরে কিছু না। সেইগুলার ভিতর থেকে এখন হয়তোবা আমরা ইফটা একবার বা দুইবার তিনবার ইউজ করছি, এখন সেটার পরিমাণটা একটু বাড়বে, যে হ্যাঁ এই ইফ কন্ডিশনটা আমার 5বার বা 7বার ইউজ করা লাগবে, এইটুকুই। অনেকগুলা বেসিকের সমন্বয়ে একটা অ্যাডভান্স তৈরি হয়। অ্যাডভান্স বলতে আলাদা যে বিরাট কিছু, এরকম কিছু হয় না। তাহলে এইখানেও এই ঘটনাটাই, আমরা ইফ স্টেটমেন্ট যদি ভালো করে একটু প্র্যাকটিস করে থাকি তাহলে দেখা যাবে যে হ্যাঁ এটা আমরা খুব সহজেই ধরতে পারতেছি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিটের ভিতরে এইখানে অনেক কিছু লেখা আছে, এইগুলো আমাদের কাজ না। আমরা শুধুমাত্র গ্রেড পয়েন্টটা কিভাবে বের করব, গ্রেড কিভাবে বের করব, পয়েন্ট কিভাবে, জিপিএ কিভাবে বের করব, এবং এই জিপিএ থেকে আবার টোটাল গ্রেড সিস্টেমটা কিভাবে বের করব। আমরা যদি এখানে একটু আসি, এখানে একটা করা আছে, সেটা দেখলে বোঝা যাবে যে আসলে কি হবে আমাদের। মার্কসটা তো দেওয়া থাকবে, মার্কস ইনপুট দিবে, ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। এই সুযোগ তো নাই যে হ্যাঁ রুহুল আমিন তাইলে তার মার্কস অটোমেটিক 80 দিয়ে দিই, এই সুযোগ নাই। তো খাতায় যে যত পাইছে সেই মার্কসটাই এখানে আমাদেরকে দিতে হবে, কোন সাবজেক্টে কত মার্কস পাইলো সেটা দিতে হবে। এরপরে এই মার্কস থেকে আমার গ্রেডটা আসবে, যে 33 পাইছে তাহলে এখন তার গ্রেড কি আসে, ডি। 67 পাইছে তাহলে এ মাইনাস, 52 পাইছে তাহলে বি। এটা আমাকে বের করতে হবে। এরপর আসবে যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে সে পয়েন্ট কত পাইলো, ডি হিসাবে সে কত পয়েন্ট পাইলো, এ মাইনাস হিসাবে কত পয়েন্ট পাইলো, বি হিসাবে কত পাইলো, এইগুলা আমাদেরকে বের করতে হবে পয়েন্টে। আর এইখানে এসে আমাদেরকে বের করতে হবে যে এভারেজ সে কত পাইলো পয়েন্ট থেকে। এবং সর্বশেষ এই 3.08 এইটার গ্রেড কত হয়, এ বি সি ডি বা এ প্লাস এ মাইনাস কোনটা হয় সেটা আমাদেরকে বের করতে হবে। কনসেপ্ট গুলা সবই সেম, একই কাজ বারবার করতে হবে, জাস্ট প্র্যাকটিসের জন্য এই বিষয়টা। চলেন আমরা শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল নাম্বার থেকে গ্রেড বের করব। 45, 45 হিসেবে সে কত মানে কোন গ্রেড পায়। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আসলে কত মার্কসে কত কোন গ্রেডটা আসে আমাদের, 80-80 উপরে যদি যায় তাহলে আমরা এটাকে বলে ফেলি এ প্লাস। এরপরে আইসা আমার যদি 70-এর উপরে থাকে, 70 প্লাস থাকলে তখন আমরা বলি হচ্ছে এ গ্রেড, নট এ প্লাস। তারপরে হচ্ছে 60-এর উপরে থাকলে তাকে বলতেছি 60 প্লাস থাকলে তাকে আমরা বলতেছি এ মাইনাস। 50 প্লাস থাকলে তাকে বলতেছি হচ্ছে বি। 40, 50, এখানে 55 কিনা, আচ্ছা যাক এটা সমস্যা নাই যে কততে কত। তবে আমরা হচ্ছে যদি এটা করতে পারি তাহলে জাস্ট ভিতরে গিয়া মার্কিং সিস্টেমটা একটু চেঞ্জ করলেই হবে। যদি আমরা 45 রাখি, 45 প্লাস হইলে সে সি, 40 প্লাস হইলে সে ডি। ডি এর পর আছে নাকি, আমরা আগেরটা একটু দেখি, আগেরটাতে কত করা হয়েছিল। ডি সর্বশেষ, তাহলে আমাদের 45 দরকার নেই, সরাসরি এটাকে 40 প্লাস দেই, এবং এটা হচ্ছে 33 প্লাস। এই হচ্ছে আমাদের, এইভাবে গ্রেডিংটা বের করতে হবে। 80-এর উপরে পাইলে এ প্লাস, 70-এর উপরে পাইলে এ, এবং 60-এর উপরে পাইলে এ মাইনাস, 50-এর উপরে বি, 40-এর উপরে সি, 33 এর উপরে পাইলে ডি। এইভাবে এই কন্ডিশনটা আমাদেরকে খেয়াল রেখে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমার অবস্থা কয়টা দাঁড়াইলো, 1 2 3 4 5 6টা। তার মানে কেউ একজন বলেন তো আমার ইফ স্টেটমেন্ট কয়টা নিতে হবে? 5টা। 5টা। গুড।
মাশাআল্লাহ, যেহেতু আমার 6টা অবস্থা, 6টা কন্ডিশন, তাহলে আমাদেরকে 5টা ইফ স্টেটমেন্ট নিতে হবে। আমরা প্রস্তুত থাকি 5টা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করার। তাহলে গ্রেডে আসি আমরা। গ্রেডে এসে আমি আমার ফর্মুলা লেখা শুরু করব। ফর্মুলার ভিতরে আমার প্রথমেই যে কাজ, ইফ স্টেটমেন্টটা আমি নিয়ে নেব। নিয়ে নিলাম। যদি আমার মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয়, আচ্ছা গ্রেটার দেন ইকুয়াল এটাও লিখতে পারি আমরা, অথবা গ্রেটার দেন 79, একই কথা। 79 এর বেশি, 79 এর বেশি মানে কি 80 থেকে শুরু, অথবা আমরা গ্রেটার দেন ইকুয়াল 80, তার মানে 80 থেকে 80 অথবা 80-র চেয়ে বেশি, ইনক্লুডিং 80, 80টাও এখানে ইনক্লুড। তাহলে যদি 80 এর সমান অথবা বেশি হয়, আর আমরা কিন্তু খেয়াল রাখবেন আমরা বেশি থেকে শুরু করছি, আমরা 33 থেকে কিন্তু শুরু করিনি, এবং এটা কেন ভালো সেটা গতকালকে বলছি আমি। তাহলে আমরা 80 থেকে বেশি অথবা সমান যদি হয়, তাহলে আমরা তাকে কোন গ্রেড দেব? এ প্লাস দেব। অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দেন, তা না হলে ঝামেলা হয়ে যেতে পারে। এ প্লাস দিয়ে দিলাম। যদি তার মার্কস 80 এর চেয়ে বেশি হয়, তাহলে তাকে এ প্লাস দিয়ে দিলাম। যদি তা না হয়, তাহলে সে এ গ্রেড পাইতে পারে, এ মাইনাস পাইতে পারে, বি পাইতে পারে, সি পাইতে পারে, ডি পাইতে পারে। এখন আমার হাতে 5টা অপশন। যেহেতু এতগুলা অপশন, তার মানে হচ্ছে সরাসরি আমি তো বলে দিতে পারতেছি না যে এই 80-র উপরে পাইলে এ প্লাস, না পাইলে এ গ্রেড। এ গ্রেড তো আর সরাসরি সে পাবে না। সে 45 পাইছে, তাহলে সে সি গ্রেড পাবে। তখন আমার আরেকটা ইফ স্টেটমেন্ট নেওয়া লাগবে। ইফ স্টেটমেন্ট থেকে আমরা বললাম যে যদি, যেহেতু 80 পায় নাই, তাহলে সে যদি 70-এর উপরে পায়, তখন তাকে আমরা এ গ্রেড দিয়ে দিলাম। ওকে, যদি 70-এর উপরে পায় তাহলে এ গ্রেড। 70-এর উপরে যদি না পায়, তাহলে কি হইতে পারে? সে হয়তো বা 60-এর উপরে পাইছে, অথবা 50-এর উপরে, অথবা 40-এর উপরে, অথবা 33-এর উপরে। তখন আমার 50-এর ক্যাটাগরিতে আমি চলে আসি, সরি 60-এর ক্যাটাগরি। আবার আরেকটা ইফ স্টেটমেন্ট নিতে হবে। ইফ যদি আমার মার্কসটা গ্রেটার দেন অর ইকুয়াল 60, 60-এর সমান অথবা বেশি হয়, তখন আমরা তাকে এ মাইনাস বলে দিলাম। এ মাইনাস। ওকে, এ মাইনাস পেয়ে গেলাম। আবার ইফ নিতে হবে আমাকে। যদি তার মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 50, 50-এর সমান অথবা বেশি হয়, তখন আমি কি করব? তখন আমি তাকে বি গ্রেড দিলাম। ওকে, কথা এখানেই শেষ না, আমার আরো সি এবং ডি গ্রেড আছে। আরেকটা ইফ নিলাম, বললাম এই মার্কসটা যদি বি গ্রেড ইফ যদি আমার এই মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 40, 40-এর সমান অথবা বেশি হয়, তখন আমরা তাকে বলে দিলাম হচ্ছে ভাই তুমি সি গ্রেড পাইছো। এরপর আমার যেহেতু আরো একটা গ্রেড বাকি আছে, ডি গ্রেড। ডি গ্রেডের পরেও কিন্তু আরেকটা বাকি আছে, 33-এর যদি নিচে পায়, তখন তাকে আমাকে এফ গ্রেড অথবা ফেল বলতে হবে। কাজেই আরেকটা ইফ স্টেটমেন্ট নিতে হবে আমাকে। যদি ডি শেষ হইতো, তাহলে আরেকটা না নিয়ে সরাসরি এখানে আমি ডি বলে দিতে পারতাম, যেহেতু আরেকটা আছে। তাহলে যদি এই ঘরটা 33 এর সমান অথবা বেশি হয়, তখন তাকে আমি বলে দিলাম হচ্ছে ভাই তুমি ডি গ্রেড পেয়েছো। আর যদি এই সবের কিছুই না হয়, তাহলে আমি তাকে বলে দেবো যে ভাই তুমি ফেল, কান্নাকাটি করে লাভ নাই। এফ বলতে পারি আমরা সরাসরি, ফেল না বলে সরাসরি এফ বলে দিতে পারি। এখন আমি যেহেতু 5টা ইফ স্টেটমেন্ট নিয়েছি, তার মানে হচ্ছে আমাকে 5টা স্টেটমেন্টের ক্লোজিং ট্যাগ দিতে হবে কিন্তু। 1 2 3 4 5, 5টা না 6টা হয়ে গেছে, দেখি 1 2 3 4 5 6। ও আচ্ছা, এখানে কিন্তু আমাদের হিসাব অনুযায়ী এফ গ্রেডটা আমি এখানে লিখে নেই। তাহলে এফ গ্রেড সহ যেহেতু 7টা হয়ে যায়, তাহলে আমার 6টা ইফ স্টেটমেন্ট নিতে হয়েছে। এন্টার চাপি, সি গ্রেড পাইছে, মাশাআল্লাহ। 67 এ মাইনাস, 52-তে বি, 88 এ প্লাস। তার মানে কাজ করতেছে আমাদের। 76 এ গ্রেড পাইছে। আমরা একটু বাড়াই কমাই দেখি, যদি 100 দিয়ে দিই এ প্লাস, আমরা যদি দেই 25,
ফেল করে ফেলছে, আহারে 45 ছিল 45 রাখি। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে? কি মনে হচ্ছে বিষয়টা কি খুব কঠিন? আমরা কিন্তু আগের কাজগুলাই করলাম। আচ্ছা, চুপ থাকা সম্মতির লক্ষণ, সমস্যা থাকতেও পারে নাও থাকতে পারে, সমস্যা নেই। তাহলে আমরা বের করলাম হচ্ছে তার গ্রেডটা কি আসলো, 45-এ সে কোন গ্রেড পায়। এরপরে 45 এর গ্রেড অনুযায়ী অর্থাৎ সি গ্রেড অনুযায়ী তার পয়েন্ট কত আসে। এ প্লাস হইলে সে পাইলো হচ্ছে 5.00, এই গ্রেড হইলে পাইলো 4.00, এ মাইনাস হইলে 3, বি হইলে কত যেন 3.5 নাকি 2.0, এ মাইনাস 3.5, এ বি মাইনাস, হচ্ছে আচ্ছা বি হচ্ছে তাহলে 3, সি হচ্ছে আমাদের তাহলে 2 না 2.5, আর ডি হচ্ছে তাহলে 1। ওকে, সমস্যা নেই, এটা চেঞ্জ হইতে পারে, আমরা জাস্ট আমাদের মতো করে একটা সাজাইলাম। আর এফ গ্রেড পেলে সে 0, কান্নাকাটি করে লাভ নাই ভাই, তুমি 32 অথবা 33 এর নিচে পাইছো তুমি, এফ গ্রেড 0 পাবা তুমি। ওকে, তাহলে আমরা হচ্ছে এই গ্রেড থেকে এখন আমরা পয়েন্ট বের করব। একই কথা, আলাদা কিছু না। তবে এতক্ষণ যে গ্রেটার দেন অর ইকুয়াল এই বিষয়টা ইউজ করছি না, এটা আর দরকার নেই। এখন যদি এই ঘরে সি থাকে তখন আমি অটোমেটিক বলে দেবো যে ভাই তাহলে 2 দিয়ে দাও, এ মাইনাস থাকলে বলে দেবো যে তুমি 3.5 দিয়ে দাও, এইভাবে। তাহলে আমরা আবার আমাদের কন্ডিশন লেখা শুরু করি। এই যে এবারকা দেখেন আমাদের লেখা শুরু হয়েছে কিন্তু ডান পাশ থেকে, তার মানে আমি যদি লেখা শুরু করি ওই যে আমার এর গায়ে চলে যাবে। তাহলে আমি এটা প্রথমেই অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব, এখান থেকে অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্ট নিয়ে নেব, সরি। তাহলে আমি শুরু করি, যদি আমার গ্রেডটা ইকুয়াল টু এ প্লাস হয়, এখন কিন্তু আমি গ্রেটার দ্যান ইকুয়াল এই জাতীয় কিছু বলি নাই, আমি এখানে 100% শিওর যে এখানে এই কয়টা ঘরের কোন একটা কিছু আসবে, এ প্লাস আসবে অথবা এ অথবা এ মাইনাস বি সি ডি অথবা এফ, কোন একটা কিছু এখানে আসবে। এই কারণে আমার এখন আর গ্রেটার দ্যান অর ইকুয়াল এই জিনিসগুলো দরকার নেই, আমাকে বলতে হবে যে যদি এই ঘরে এ থাকে, এ প্লাস থাকে, সরি আমরা এ প্লাস দিয়ে শুরু করি, যদি এ প্লাস থাকে তাহলে কি হবে। যদি এ প্লাস থাকে তাহলে তাকে আমি বলে দিলাম তুমি পাবা হচ্ছে 5.00। ওকে, যদি এ প্লাস থাকে তো এটা হয়ে গেল, আর যদি এ প্লাস না থাকে তখন আমাকে নতুন করে আরেকটা ইফ কন্ডিশন নিতে হবে, নিয়ে বললাম যে যদি এই ঘরটা ইকুয়াল টু এ থাকে, নট এ প্লাস, এ থাকলে তখন আমি তাকে বলে দিলাম যে তুমি পাবা হচ্ছে 4.00। আচ্ছা খেয়াল করেন, আমরা এ যখন লিখতেছি বা এ প্লাস লিখতেছি তখন কিন্তু ডাবল কোটেশন দিচ্ছি, 5 লেখার সময় কিন্তু ডাবল কোটেশন দরকার নেই, কারণ সংখ্যা সে খুব ইজিলি ট্রেস করতে পারে এক্সেল। আর স্ট্রিং অর্থাৎ লেখাগুলাকে সে কিন্তু ট্রেস করতে পারে না, যারা প্রোগ্রামিং জানেন তাদের এটা জানার কথা, আমাদের লেখাগুলাকে স্ট্রিং হিসেবে কাউন্ট করার কারণে ডাবল কোটেশন দিতে হয়। তাহলে আমরা হচ্ছে যদি এ গ্রেড হয় তাহলে তাকে 4 দিয়ে দিলাম, সেটাও যদি না হয় তাহলে আমরা আরেকটা ইফ স্টেটমেন্ট নিয়ে বললাম যে যদি এই ঘরটা এ মাইনাস হয়, এ মাইনাস হয় তাহলে তাকে আমরা বললাম তুমি পাবা হচ্ছে 3.5। ওকে, তাও যদি না হয় আরেকটা ইফ স্টেটমেন্ট, যদি এই ঘর ইকুয়াল টু এ মাইনাস এর পরে কি বি, যদি বি হয় তাহলে আমরা তাকে বলে দিলাম তুমি পাবা 3.00। ওকে, যদি তাও না হয় আরেকটা নতুন ইফ স্টেটমেন্ট নিয়ে বললাম যদি এই ঘর ইকুয়াল টু বি তো শেষ, আমাদের রইল হচ্ছে সি, সি হইলে তাকে আমরা বললাম যে তুমি পাবা হচ্ছে 2.0, তাও যদি না হয় আরেকটা ইফ স্টেটমেন্ট নিয়ে বললাম হচ্ছে যদি ডি হয় তাহলে তুমি পাবা হচ্ছে 1.0। আর এসব কিছু যদি না হয় তার মানে তুমি এফ গ্রেড পাইছো,
এফ গ্রেডে তুমি অটোমেটিক ফেল পাবা, তার মানে 0 পাবা। এখন আর কিছু করার নেই, আমার স্টেটমেন্ট গুলা ক্লোজ করে ফেলি। এন্টার চাপি যদি কোনো সমস্যা না হয়, তাহলে 2 দেখা যাচ্ছে আমাদের এখানে। 3.50, হ্যাঁ, এ মাইনাস এ প্লাস এ 8, সরি 5। এখন দেখেন আমার কিন্তু এই ঘরটা ডিপেন্ডেন্ট হচ্ছে মার্কসের উপর, আর পয়েন্টটা ডিপেন্ড করতেছে গ্রেডের উপর। আমি যদি মার্কসটা চেঞ্জ করি তাহলে টোটাল সিস্টেমটা, এই দুইটা জিনিসই চেঞ্জ হবে। মার্কস চেঞ্জ করলে গ্রেড চেঞ্জ হবে, গ্রেড চেঞ্জ হইলে পয়েন্ট অটোমেটিক চেঞ্জ হবে। আমি যদি 45টাকে 85 করে দিই, দেখেন এখানে এ প্লাসও হয়ে গেছে, আবার এখানে পয়েন্টও পাইছে সে 5.0। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেল এর মজা। তাহলে আমরা গ্রেড বের করলাম, পয়েন্ট বের করলাম, এবার জিপিএ, গ্রেড পয়েন্ট এভারেজ। এভারেজের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, এভারেজটা একেবারে শুরুর দিন, প্রথম দিন দেখাই দিছিলাম যে এভারেজ হইলে কি করতে হয়। তাহলে এভারেজটা আমি বের করব। এখন দেখেন শুরুতেই আমি যদি সেন্টার অ্যালাইনমেন্টটা ঠিক না করি, আমার এই ঘরগুলোর উপরে চলে আসতে পারে। শুরু সেন্টার অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, ইকুয়াল টু এভারেজ নামে আমাদের একটা ফর্মুলা আছে, সেটাকে নিলাম। এরপরে ঘরগুলাকে দেখাই দিলাম যে এই ঘরগুলাকে তুমি এভারেজ করে আমাকে একটা আউটপুট দাও। 3.08 আমরা আউটপুট পেয়ে গেলাম। এটা খুব সহজ হয়ে গেল, তাই না? কিন্তু এর ভিতরে একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে, যদি আমি কোন একটাতে সে ফেইল করে 3.33, তাহলে আমি, সরি 33 পাইছে, সে যদি আমি তাকে 20 করে দিই, তাহলে কি হইলো দেখেন, 20 পায়া সে একটা সাবজেক্টে ফেল করছে, ফেল করে সে পয়েন্ট পাইছে 0, কিন্তু এখানে 3 দেখাচ্ছে কেন? কোন একটা সাবজেক্টে ফেল করলেই তো তাকে অটোমেটিক ফেল দেখানোর কথা, তাই না? ফেল করলে আবার তার জিপিএ আসে নাকি, বা গ্রেড পয়েন্টে গিয়া ওইভাবে তো আসার কথা না। তাহলে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে, যদি কোনো একটা ঘরে 0 থাকে, তার মানে সে কোনো একটা সাবজেক্টে ফেল করছে। ফেল করলে প্রথমে তাকে বলে দেবো যে ভাই কান্নাকাটি করে লাভ নাই, তুমি ফেল করছো, তোমার এই যে 3.0 হোক বা হচ্ছে যাই হোক, তোমার এই 3.0 কোনো কাজে আসবে না। অর্থাৎ ইমান না থাকলে আমল যেহেতু কোনো কাজে আসে না, এইরকম একটা অবস্থা। কোনো একটা সাবজেক্টে ফেল করছো মানে তোমার আর এখন বাকি সবগুলাতে যদি এ প্লাসও পাও, তুমি ফেল। তাহলে এই কাজটা আমাদেরকে করে দিতে হবে। সরাসরি আমরা যেমন এভারেজ করে ফেলছি, এই এভারেজটা করা যাবে না। তাহলে আমরা সেটা যদি করতে যাই, কি করতে হবে, আমাদেরকে নতুন একটা বিষয় শিখতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে চেক করতে হবে যে এই ঘরে কি 0 আছে, অথবা এই ঘরে কি 0 আছে, অথবা এই ঘরে কি 0 আছে, এই ঘরে 0 আছে। আমরা যখন আইসিটি আপনারা পড়ছেন, অনেকেই পড়ছেন, অনেকে হয়তো একটু, অনেকে পান নাই, কিন্তু বিসিএস এর জন্য কিন্তু সবাইকে পড়া লাগতেছে। গেট পড়ছেন না আপনারা, লজিক গেট? জি ভাইয়া। এই লজিক গেটটা এখন আমাদের কাজে লাগবে, বাস্তবে একেবারে রিয়েল লাইফে কাজে লাগবে। লজিক গেটের ভিতরে দেখেন আমাদের যে অর গেটটা ছিল, সেই অর গেটটা আমাদের এখানে একেবারে এক্সাক্ট পারফেক্টলি কাজে লাগবে। অর গেটটা আসলে কিভাবে কাজ করে, অর গেটের সার্কিটটা কখনো ড্রয়িং করছেন আপনারা? আমরা যদি অর গেটের সার্কিটটা দেখি তাহলে মজা হবে। এই যে দেখেন অর গেটের সার্কিট। আর একটু বড় কিছু হইলে ভালো হইতো। হ্যাঁ, এটা একটু বড় আছে। দেখেন অর গেটের ঘটনাটা কি ঘটে। এইখানে আমার প্লাস মাইনাস দুইটা লাইন ব্যাটারি থেকে আসলো, ধরেন এইখানে আমার বাতি, তো এইখান থেকে প্লাসের লাইনটা এইদিকে গেছে, মাইনাসের লাইন কিন্তু সরাসরি আমার বাতিতে চলে আসছে, বা আমার যে বিষয়টা ফ্যান হইলে ফ্যানের দিকে আমি বাতি বলি আপাতত, তাহলে মাইনাসের লাইনটা সরাসরি আমার এখানে চলে আসছে, নেগেটিভ লাইনটা। তো পজিটিভ লাইনটা এখানে আইসা দুইটা সুইচ তৈরি হয়েছে। দুইটা সুইচটা এমন ভাবে ডেভেলপ করা, যদি এই সুইচটা অন করি তাহলেও কানেকশনটা পেয়ে যাবে, অথবা যদি এই সুইচটা অন করি তাহলেও কানেকশনটা পেয়ে যাবে। যেই কোনো একটা যদি সুইচ অন করা হয় তাহলেই কানেকশন পেয়ে যাবে। বিষয়টা এরকম না যে সবগুলাই দুইটাই আমার অন থাকতে হবে। এন্ড গেটের ক্ষেত্রে কিন্তু আমাদের ঘটনাটা সেম হয়, আলাদা হয়। এন্ড গেটের ক্ষেত্রে আমাদেরকে দুইটা সুইচই অন করতে হয়, তা না হলে আমার এই জিনিসটা কাজ করে না। যেমন এখানে দেখি আমরা, এটা দেখি, এটা তো অর গেট। আচ্ছা এটা দেখি, নতুন একটা ট্যাবে ওপেন করলাম, এইখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এন্ড গেটে কি হইলো, আমার
এই দিক থেকে নেগেটিভ লাইনটা চলে আসছে। পজিটিভ লাইনের ক্ষেত্রে দুইটা অবস্ট্রাকল এমন ভাবে দেওয়া যে এটা যদি আমি অনও করি, এইটা অন না করলে লাইনটা পাবে না, কারণ প্রথম স্টেপটা অন হওয়ার পর দ্বিতীয় স্টেপেও লাইনটা আমার ক্লোজ, এটাও অন করতে হবে। তার মানে এন্ড এর ক্ষেত্রে সবগুলা যদি অন না হয় তাহলে আউটপুট আসবে না, আর অর এর ক্ষেত্রে যেই কোনো একটা অন হয়ে গেলেই আউটপুটটা আসবে। কোন এক ভাই রেজ হ্যান্ড করেছেন, বলে ফেলেন ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার, ওই যে আপনি যে জায়গাটা বলেন যে এইটা, ওইটা আসলে যদি আরেকটু মার্ক করে বলা যেত তাহলে মনে হয় আমাদের জন্য একটু সহজ হতো আর কি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? দেখেন আমার যদি, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, অর্থাৎ আমার গেটের ক্ষেত্রে আমি যদি এই সুইচটা অন করে দেই তাহলে আমার লাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে। এটা খুবই সাধারণ কথা এবং এটা কমপ্লেক্স কিছু বিষয় না। আমরা যখন গেটগুলো পড়ছি তখন এইভাবেই হয়েছে, এবং এটা বাস্তব। ইলেকট্রিক লাইন নিয়ে যারা কাজ করছেন টুকটাক তারাও দেখবেন যে যদিও এরকম রিয়েল লাইফে এরকম হ্যাসেল হয় না খুব একটা, তো তখন আমাদেরকে যেটা করতে হয়, এই যে আমার এই সুইচটা অন করলে আমার মূল কথাটা আসি, মূলত আপনাদেরকে গেট দেখানোর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমার যদি এইরকম হয় যে যেই কোনো একটা শর্ত ফিল আপ হইলেই আমি আউটপুট দিয়ে দেব, তখন আমি কি করব? অর ইউজ করব। জি ভাইয়া, রেইজ হ্যান্ড করতেছেন দরকার নাই, আপনি সরাসরি বলে ফেলেন। এই যে যদি দুইটা সুইচ অন করা হয় একসাথে তাহলেও কোনো সমস্যা নাই, কারণ লাইন একটাই। এখন ধরেন যে একটা ইলেকট্রিক ইয়াতে যেটা হয়, আপনি একটা লাইন থেকে গেলেও যে অবস্থা হবে, দুইটা লাইন থেকে গেলেও, কারণ আমার পাওয়ার কিন্তু একই। এখন আপনি যদি মনে করেন যে কেবলের কি বলে ক্যাপাসিটির কথা চিন্তা করেন, সেই চিন্তা করার দরকার নেই, আমরা প্রোগ্রামিং এর থ্রুতে চিন্তা করতেছি। তো তো এইখান থেকে যেটা যাবে এইখান থেকে গেলে একই জিনিস যাবে, কারণ প্রত্যেকটার ইনপুট সেম। ইনপুট এই যে প্লাস পজিটিভ, তো সেও যে আউটপুটটা দেবে সেও সেম আউটপুট দিবে। তো যখন দুইটা জিনিস সেমই আউটপুট দিচ্ছে তাহলে আমার আর টেনশন নাই। দুইটা জিনিস যদি সেম আউটপুট 100 বারও দেয়, আমি ওই একটা জিনিসই নেব, কমন জিনিসটাই নেব। তাহলে এ থেকেও আমি এই পজিটিভ লাইনটাই পাচ্ছি, বি থেকেও পজিটিভ লাইন পাচ্ছি। বিষয়টা এরকম না যে এ থেকে যদি আমি সুইচটা অন করি তাহলে পজিটিভ পাচ্ছি, বি থেকে আমি নেগেটিভ লাইন পাচ্ছি। তখন একটা সমস্যা হইতো, যেহেতু দুইটার সোর্সই সেম, এ অর্থাৎ পজিটিভ, এতেও পজিটিভ লাইন, বিতেও পজিটিভ লাইন, তখন আমার টেনশন করার কিছু নেই। সেও আমাকে পজিটিভ একটা জিনিস দিচ্ছে, বিও আমাকে পজিটিভ একটা জিনিস দিচ্ছে, তাহলে আমার টেনশনের কিছু নেই। দুইটা পজিটিভ জিনিস হওয়ার কারণে একই জিনিস যেহেতু আউটপুট আসতেছে, সে আমাকে পজিটিভ লাইনটাই থ্রো করবে, তখন আমার বাতিটা জ্বলে উঠবে। আচ্ছা ঠিক আছে, গেট নিয়ে আমি খুব বেশি বুঝাইতে পারবো বিষয়টা এরকম না, আমি আইসিটির ক্লাস নেই না। তবে এইখানে আমাদের এটা দরকার কেন সেটা এখন বলি। আমাদের এইখানে কন্ডিশনটা এখন কি অবস্থায় দাঁড়াইছে, আমরা এখন চেক করব যদি কোনো একটা সাবজেক্টে সে 0 পায়, যদি কোনো একটা সাবজেক্টে তার 0.0 আসে, তখন আমাকে কি করতে হবে যে ভাই এখন আর কান্নাকাটি করে লাভ নেই, তুমি একটা সাবজেক্টে 0 পেয়ে গেছো, এখন তোমাকে অটোমেটিক ফেল করতে হবে। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা জায়গায় একটু এক্সাম্পলটা প্র্যাকটিস করে আসি, তাহলে এখানে সহজ হবে। ধরেন আমরা একটা সিরিয়াল নাম্বার নিলাম, নেম নিলাম, তার হচ্ছে মার্কস নিলাম, আর একটা জিনিস নিলাম হচ্ছে স্কোর, খেলাধুলাতে সে স্কোর কত করছে সেটা। আর একটা দিলাম হচ্ছে তাকে প্রাইস কি দেওয়া হবে। তাহলে আমরা সিরিয়ালে দিলাম হচ্ছে 1 থেকে 10টা সিরিয়াল করে ফেললাম। আর নামগুলো আমি তো এখানে একটা দিয়ে দিই, করিম ভাই, মুজাহিদ ভাইয়ের সাথে দেখা হইলো আজকে, ঠিক আছে, অনেক ভাই আছে। তাহলে আমি এইখানে যেটা করলাম এইগুলাকে জাস্ট ডুপ্লিকেট করে ফেলি। মার্কস হিসেবে আমার এখানে কন্ডিশনটা, এবার আমার কন্ডিশনটা দেখেন কি হয়। আমি কন্ডিশন দিলাম হচ্ছে মার্কস যদি টোটাল মার্কস হচ্ছে 50, সে যদি 30+ পায় এবং স্কোর
যদি স্কোর 50 এর ভিতরে যদি 30+ পায় তাহলে আমি তাকে প্রাইজ দেব, ইয়েস, অথবা হচ্ছে গোল্ড মেডেল। দেখেন এইখানে দুইটা কন্ডিশন হইতে পারে, দুইটা অবস্থা হইতে পারে, কন্ডিশন না, দুইটা অবস্থা হইতে পারে। এক হচ্ছে আমি তাকে বলতে পারি যে মার্কসও 30-এর উপরে পাইতে হবে, স্কোরও 30-এর উপরে পাইতে হবে। দুইটা যদি 30-এর উপরে থাকে তাহলে তুমি গোল্ড মেডেল পাবা, এই একটা অপশন হইতে পারে। আরেকটা অপশন হইতে পারে মার্কস যদি 30-এর উপরে পাও, স্কোর নিয়ে টেনশন নাই, তাহলে তুমি গোল্ড মেডেল পেয়ে যাবা। যেই কোনো একটাতেই 30-এর উপরে পাইলে তুমি গোল্ড মেডেল পেয়ে যাবা। তাহলে দুইটার শর্ত কিন্তু দুই রকমের। ধরেন যে আমি এইখানে দিলাম হচ্ছে কোন একটাতে সে 35 পাইছে, আরেকটাতে পাইলো হচ্ছে সে 25, তাহলে যদি আমরা প্রথম অবস্থাটা বলি তাহলে সে গোল্ড মেডেল পাবে না, নো। আর যদি বলি যে না, যে কোনো একটাতেই সে 30-এর উপরে পাইলে হবে, তাহলে 35, 25, তাহলে সে কিন্তু ইয়েস হবে তখন। কারণ হচ্ছে আমি বলছি 35, যে কোনো একটাতে 30-এর উপরে পাইলেই হয়েছে, তাকে আমি মেডেল দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এটাকে কিভাবে করব ইমপ্লিমেন্টটা সেটা যদি একটু দেখি। মার্কস আমি দিলাম 35, 25, 45, 80 পাওয়ার সুযোগ নাই, 26, 27, 15, 36, তারপরে হচ্ছে 48, তারপরে 42, এরকম কিছু, এবং পাইলে হচ্ছে একবারে 50-এ 50 পেয়ে গেছে। স্কোরের ক্ষেত্রে আমরা একটু এদিক সেদিক করি। স্কোরের ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে 25, 35, 36, এখানে দিলাম 15 পাইছে, এইখানে দিয়ে দিলাম হচ্ছে 20 পাইছে, এইখানে দিলাম 39 পাইছে, 17 পাইছে, 35 পাইছে, 48 পাইছে দুইটাতেই, 41 পাইছে এবং 15 পাইছে। আচ্ছা, এখন আমার কন্ডিশন অনুযায়ী দুইটা অবস্থা হইতে পারে। প্রথম অবস্থা যেটা বললাম, যদি আমি বলি যে দুইটা শর্তই ফিল আপ করতে হবে, তোমাকে দুইটাতেই 35-এর উপরে পাইতে হবে, সরি 30-এর উপরে পাইতে হবে, তাহলে আমার দেখা যাবে সবাই অনেকাংশেই হবে তারা পুরস্কার পাবে না। আর যদি বলে যে যেই কোনো একটাতে 35 পাইলেই হবে, তাহলে দেখবেন যে এই লোকটা কিন্তু পেয়ে যাবে পুরস্কারটা, এই লোকটা পেয়ে যাবে, কারণ এইখানে 25 পাইলেও এইখানে কিন্তু 36, তারপরে এই লোকটাও পেয়ে যাবে, তারপরে এই লোক পাবে না কারণ দুইটার একটাও শর্ত ফিল আপ হয় নাই, এটা পাবে। এইভাবে ঘটবে ঘটনাটা, দুইটা সিস্টেম হইতে পারে। এইটাকে আমরা এক্সেলে বা হচ্ছে প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করি এন্ড গেট অথবা অর গেটের মাধ্যমে। এন্ড ফাংশন একটা আছে, অর ফাংশন আছে। তাহলে আমার যেহেতু দুইটা শর্তের হয়তো বা কখনো দুইটাই ফিল আপ হইতে হবে, তখন আমরা এন্ড ইউজ করব। আর দুইটা শর্তের যে কোনো একটা শর্ত যদি ফিল আপ হইলে হয় তখন আমরা অর ইউজ করব। তাহলে আমরা প্রথমে এন্ড ইউজ করি। ইফ কিন্তু আমাকে ইউজ করতেই হবে। ইফ যদি এখন যেহেতু আমার দুইটা জিনিস, তাহলে নতুন করে একটা এন্ড ইউজ করতে হবে। এন্ড এখন আমার লজিক গুলা জাস্ট বসাই দিব। এই ঘরটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 30 এন্ড এই ঘরটা গ্রেটার দেন অর ইকুয়াল 30। এই যে আমার হচ্ছে লজিক শেষ হয়ে গেল। যদি দুইটাতেই 30-এর উপরে পায় বা 30 থেকে উপরে পায়, তখন আমি তাকে গোল্ড মেডেল দিয়ে দিলাম। আর যদি সেটা না পায় তাহলে তাকে হচ্ছে নাথিং। ওকে, তাহলে আমি হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। দেখি কিছুই পায় নাই। গোল্ড মেডেল পাইছে শুধুমাত্র কয়জন? 3 জন, যাদের দুইটাই ফিল আপ হয়েছে। দেখেন 36, 35, 48, 48, 42, 41। এইখানে দেখেন সে 50 পাইছে, কিন্তু আরেকটাতে কম পাওয়ার কারণে সে নাথিং হয়ে গেছে। আর যদি এইখানে আমরা এন্ড ইউজ না করে অর ইউজ করতাম, অর্থাৎ যে কোনো একটা হইলেই হবে, তখন কি হইতো দেখেন কত মানুষ মেডেল পায়? শুধুমাত্র 2 জন বাদে সবাই পেয়ে গেছে। কারণ ওই যে এইটাতে পাইছে, এটাতে না পাইলেও সমস্যা নাই।
আবার এইখানে যেহেতু দুইটার একটাও ফিল আপ হয় নাই, শর্ত ফিল আপ হয় নাই, তখন সে নাথিং। এই হচ্ছে আমার এন্ড এবং অর এর ঘটনাটা। আমাদের এইখানে কি দরকার হবে? আমাদের দরকার হবে অর এইটাতে ফেল করুক, অথবা এইটাতে ফেল করুক, অথবা এইটাতে ফেল করুক, অথবা এইটাতে ফেল করুক। এই কয়টা, এইখানে টোটাল আমার 13টা সাবজেক্ট আছে। 13টা সাবজেক্টের যেই কোনো একটাতে ফেল করুক, ফেল করলেই তাকে ফেল বলে দেব। ফেল না করলে তখন আমি তাকে এভারেজ করব। এটা হচ্ছে বিষয়। এবং এইগুলা বোঝাইতে গিয়ে আজকে আমাদের এন্ড এবং অর এর কনসেপ্টটা শেখা লাগলো। চলেন এবার আমরা একটু ইমপ্লিমেন্ট করি। সরাসরি এভারেজটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না সেটা বললাম। যদি কেউ ফেল করে তাহলে কিন্তু তার জিপিএ চলে আসবে, ফেল করলে জিপিএ কিন্তু আনা যাবে না। তাহলে প্রথমে আমরা কি করব? আমরা এটাকে কেটে দেই। আমাদের হচ্ছে অ্যালাইনমেন্টটা লেফট করে নিতে হবে। প্রথমে আমি চেক করব যে সে ফেল আছে কিনা কোনো সাবজেক্টে। তাহলে আমি অর দিয়ে শুরু করলাম, যেহেতু আমার অনেকগুলো সাবজেক্ট। এই ঘর ইকুয়াল টু 0, যদি এই ঘরটা 0 হয়, অথবা এই ঘরটা 0 হয়, অথবা এই ঘরটা 0 হয়, অথবা এই ঘরটা 0 হয়, ইকুয়াল টু 0। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সেটা হচ্ছে এই যে এখানে অনেক কষ্ট করে লিখতেছি না, এটা আপনারা খুঁজে বের করবেন যে একবারে কিভাবে এটাকে করা যায়। আমিও জানি না একবারে কিভাবে করা যায়। আপনারা স্টাডি করে আসবেন, আমিও স্টাডি করে আসবো, এবং একটা ওয়ে খুঁজে বের করতেই হবে। আজকে আমরা আপাতত এইভাবে চালাই। যদি এই ঘর 0 হয়, অথবা এই ঘর 0 হয়, অথবা এই ঘরটা 0 হয়, অথবা এই ঘরটা 0 হয়, অথবা এই ঘরটা 0 হয়। হায় হায়, এখনো কতগুলো বাকি। সর্বশেষ যদি এই ঘরটা 0 হয়, তাহলে তাকে আমি কি করব? বলে দেব যে ভাই তুমি ফেল। ওকে, যদি সে ফেল না হয় তাহলে আমি বলবো যে তুমি এইবারটা এভারেজ করে দাও। এভারেজটা আসছে এই যে শেষ লেভেলে। এভারেজ করবো কার? এই ঘরগুলার। এভারেজ করে শেষ করে দাও, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তাহলে 3.08 এভারেজ হয়ে গেছে। কিন্তু কোনো কারণে যদি সে 25 পায় কোনোটাতে, অটোমেটিক ফেল দেখাচ্ছে। এটা শুধুমাত্র ইয়াতে না, যে কোনো একটা ঘরেই যদি সে ফেল করে তাহলে তাকে ফেল দেখাবে। এভাবে আমরা অর এর মাধ্যমে এই কাজটা করে ফেললাম। কারো কোনো সমস্যা? বলেন বলেন, সমস্যা থাকলে বলেন। আচ্ছা, সমস্যা না থাকলে তো ভালো। এবার আমরা সর্বশেষ গ্রেডটা একটু বের করে ফেলি, তারপরে আমরা সমস্যায় খুঁজি হয় না ভাই। সমস্যা সমস্যায় খুঁজি পাইতেছি না। ও আচ্ছা, সমস্যা খুঁজে পাইতে হইলে একটু আর একটু প্র্যাকটিস বাড়াই দিলে আশা করা যায় কিছু সমস্যা খুঁজে পাওয়া যাইতে পারে। আল্লাহ ভরসা। সমস্যা খুঁজে না পাওয়া একদিক থেকে পজিটিভ। সমস্যা হচ্ছে না, মাশাআল্লাহ, সবকিছু সহজে বুঝতেছি। ভাই সমস্যা হলো আমরা প্র্যাকটিসে যাই না বেশি বেশি। প্র্যাকটিসে গেলে লাখ লাখ সমস্যা বের হবে। তাহলে এই এই ওয়াজ তো আমরা শুরু থেকেই করতেছি। আল্লাহ সহজ করে দিক, প্র্যাকটিসের তৌফিক দান করুক, প্র্যাকটিসের দিকে আমরা মনোযোগী হই। না আচ্ছা, ভাই, প্র্যাকটিস করি, ওই যখন সমস্যা হয় আপনার ভিডিওটা আবার দেখলে ওটা সমাধান হয়ে যায় আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক তাহলে তো ভালো। আবার ক্রিটিক্যাল কোনো সমস্যা হইলে তো সমস্যা। ঠিক আছে, আমরা এটা শেষ করি, তারপরে আরো সমস্যা নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে যদি সুযোগ হয়, কিছু কিছু সমস্যা আমি নিজে খুঁজে বের করে দেবো আপনাদেরকে, যেটা আপনারা করতেছেন না। আমি নিজে কিছু সমস্যা বের করবো যে আমি প্র্যাকটিস করার সময় কি সমস্যায় পড়তাম, সেই বিষয়গুলা। আসেন এবার আমরা গ্রেডটা ওভারঅল এইটার উপর একটা গ্রেড হবে। এইখানে এটা কঠিন কিছু না। ওই যে 3.0-তে সে কোন গ্রেড, জাস্ট এইখান থেকে রিভার্স হবে, এইখান থেকে এই দিকে রিভার্স হবে। এতক্ষণ তো আমরা সি থেকে 2.0 বের করছি, এখন 3.0 থেকে আবার বের করতে হবে যে সে কোন গ্রেড পাইলো, এটা বের করতে হবে। তবে তার আগে শুরুতেই চেক করে নিতে হবে যে এইখানে ফেইল আছে কিনা। যদি ফেইল থাকে তাহলে কিন্তু আমার গ্রেড পয়েন্ট কোনো কাজ হবে না। তাহলে প্রথমে আমি চেক করব যে ইফ যদি এই ঘরে ইজ ইকুয়াল টু ফেইল হয়,
ফেল হইলে সব কথা বাদ, তাকে বলে দেব সরাসরি ফেল, যে ভাই তুমি ফেল করছো, এখন আর তোমার কোনো কথা কাজে লাগবে না, শেষ। যদি আমার ফেল হয়, আর যদি ফেল না হয় তাহলে আমার এইখানে সুযোগ আছে, সে হয়তো এ প্লাস অথবা এ গ্রেড, এ মাইনাস, বি, সি, ডি, এফ। এফ পাওয়ার সুযোগ নেই, ডি পর্যন্ত পাওয়ার সুযোগ আছে। তাহলে প্রথমে আমরা চেক করে নিলাম যে ফেল কিনা। ফেল না হলে আমরা নেক্সট স্টেপে আগাই। নেক্সট স্টেপ কি, আমার আবার নতুন করে, যেহেতু ফেল হয় নাই এই পর্যন্ত, মানে কি, তার মানে হচ্ছে সে ফেল হয় নাই, তাহলে কি হইতে পারে, তাহলে তাকে আমি দেখবো যে এই ঘরটা গ্রেটার দেন ইকুয়াল 5.0, 5 পাইছে কিনা। যদি 5 পয়েন্ট পায় তাহলে তাকে এ প্লাস দিয়ে দেব, তাকে বলে দিলাম যে ভাই তুমি এ প্লাস পাইছো। যদি তাও না হয়, আমি হচ্ছে আবার ইফ স্টেটমেন্টটা নেব। ইফ স্টেটমেন্ট নিয়ে বলবো যে এই ঘরটা গ্রেটার দেন অর ইকুয়াল 4.0 কিনা। 4.0 হলে বলে দিলাম তুমি হচ্ছে এই গ্রেড পাইছো। এই গ্রেডও যদি না পাও, তাহলে আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ এই সেম কথা এতবার বলা হয়েছে এবং এই প্র্যাকটিসটা এইভাবেই তৈরি করা হয়েছে যাতে আপনি ইফ স্টেটমেন্টটা যেই কোনো স্টাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন। কারণ এটা যদি আপনি পারেন, বাকি সবগুলো ইজি হয়ে যাবে। যদি এই ঘরটা আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল 3.5 হয়, তাহলে তাকে আমরা এ মাইনাস করে দিছি। অথবা যদি এই ঘরটা গ্রেটার দেন অর ইকুয়াল 3.00 হয়, তাহলে তাকে আমরা বলে দিছি হচ্ছে বি গ্রেড। তাও যদি না হয়, আমি আবার নতুন করে ইফ নিলাম, এই ঘরটা গ্রেটার দেন অর ইকুয়াল 2.00 হয়, তাহলে তাকে আমরা বলে দিলাম সি। তাও যদি না হয়, তাহলে তার মানে সে ডি গ্রেড। ডিটাকে সরাসরি লেখা যাবে না, অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। যে কটা ইফ নিছিলাম সবগুলা ইফ আমার শেষ করা লাগবে। বি পাইছে, মাশাআল্লাহ। এটাকে সেন্টার এলিমেন্ট করে দেই, কাজ করার পরে সেন্টার করে দেন, সমস্যা নেই। এবার আমরা যদি কোনো একটা সাবজেক্টে তার মার্কস 20 করে দেই, ফেল। আমি যদি মার্কস একটু বাড়াই দেই, 80, সবগুলাতে 80 করে দিই, যদি এ প্লাস পাইতে হলে তাহলে কি করতে হবে, 80 করে দেই। বাহ, মার্কস বাড়তেছে। ওয়াও, 5.0 সব 5 পাইছে, জিপিএ 5 এবং ওভারঅল গ্রেড এ প্লাস হয়ে গেছে। মজার না বিষয়টা? মানে দেখতে তো ভালোই লাগে, প্র্যাকটিস করতে গেলে মনে হইতে পারে যে ওর ভাই তো ভালোই করলো, আমারটা মিলে না কেন। ওভারঅল আজকের বিষয় এখানেই শেষ। এর ভিতরে আরো কিছু বিষয় আছে, যদি আপনারা ট্রাই করেন তাহলে করতে পারেন। আমি একটু বলে দিই, যেমন ধরেন যে এইখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে, এটা আমাদের নেক্সট ক্লাসে আসবে, ডেটা ভ্যালিডেশন। এইখানে যদি কেউ 105 দিয়ে দেয় নাম্বার, তাহলে কি হবে দেখেন, 105 দিলে কিন্তু ঠিকই কি করে ফেলছে, 5.0 নিয়ে নিছে। 105 কি মার্কস পাওয়া সম্ভব? এটা হইলেও তাহলে এখানে আমাকে আগেই চেক করতে হবে যে সে এখানে 105 দিতেছে, এটা কি ঠিক হচ্ছে কিনা। এটা চেক করার সুযোগ আছে, আমাদের নেক্সট ক্লাসে এই বিষয়টা আছে, ডেটা ভ্যালিডেশন। যে উল্টাপাল্টা কিছু ইনপুট দিলেই নিয়ে নিবে না, আগে একটু চিন্তা করবে যে ভাই এটা আসলে লজিক্যাল কিনা। ঠিক আছে, আপনারাও ট্রাই করতে পারেন। আচ্ছা, আমাদের ক্লাস, হ্যাঁ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রতিটা ঘরের জন্য আলাদা আলাদা করে কাজটা করা হয়েছে, এটা কি বোঝানোর জন্য আমরা কি একসাথে সবগুলা ঘরের কি আলাদা মানে কি একসাথে কাজ করতে পারবো? এই যে মার্কস, গ্রেড, পয়েন্ট, জিপিএ, গ্রেড একসাথে সবগুলা কি একসাথে কি করার সুযোগ আছে? দুর্ভাগ্যজনক ভাবে একসাথে সুযোগ নাই, কারণ প্রত্যেকটা লজিক আলাদা আলাদা এবং প্রত্যেকটা ঘর আলাদা, আউটপুটের জায়গাটা আলাদা। আউটপুটের জায়গাটা যদি সেম হইতো তাহলে করা যেত। আচ্ছা, এবং এটাকে জাস্ট হচ্ছে আপনি একবার করে ফেললে নেক্সটে এটাকে কি বলে, স্টুডেন্টদের এইখানে কিছু অ্যাডভান্স ফিচার আছে, আপনি জাস্ট এটাকে একবার করলেন, একবার করার পর হচ্ছে জি। প্রত্যেক স্টুডেন্ট ওয়াইজ বারবার এটাকে কপি করা লাগবে না। মানে বিষয়টা আমি যদি একটু দেখাই, এখন যদি আমি নরমালি করি তখন কি ঘটবে, নরমালি করলে হবে এই যে এরকম, এইটুকু যেহেতু আমি করছি, এইটুকু জাস্ট একটা কপি করলাম, কপি করে এখানে আনলাম, এখানে আরেকজনের রেজাল্ট ইনপুট দিলাম, এখানে আরেকজনের, এখানে আরেকজনের, সরি, এইভাবে কপি করা লাগবে হিসাব অনুযায়ী। কিন্তু একটা অ্যাডভান্স ফিচার আছে,
সুযোগ হলে হয়তো বা কালকে দেখাবো না। সেটাতে কি করতে হয় আমাদের, এই যে এইভাবে করতে হয় না, আমি হচ্ছে প্রত্যেকজনের ডাটাগুলা জাস্ট এখানে ইনপুট দিলেই রোল ওয়াইজ সার্চ করার সুযোগ থাকবে। রোল ওয়াইজ সার্চ করে আমরা হচ্ছে তখন বের করে ফেলতে পারবো, এর ভিতরেই সব হয়ে যাবে, অর্থাৎ এইটুকুর ভিতরে আমার সব হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, হাজিরা খাতা দেন নাই ভাইয়া, হাজিরা খাতা দিয়ে দেওয়া হোক। আর কারো কোনো বিষয়ে? আসলে অনেক কিছু শিখাইতে মন চায়, কিন্তু ক্লাস লিমিটেশন আছে, সময় লিমিটেশন আছে। আর একটা বিষয় হচ্ছে অনেকেই নতুন, অ্যাডভান্স কিছু বিষয় গেলে মনে হবে যে মাথার উপর দিয়ে যাচ্ছে। তার চেয়ে বেটার অ্যাটলিস্ট আমরা ফান্ডামেন্টাল শিখে ফেলি। অ্যাডভান্সের জন্য তো একটা চ্যানেল সাজেস্ট করলাম, যাদের অ্যাডভান্স শেখার নিয়ত আছে সেখানে যাওয়া যেতে পারে। আর কারো কোনো বিষয়? আমাদের হাতে সময় আছে, এখনো 10 মিনিট সময় আছে। অন্যান্য দিন হয়তো 10 মিনিট বেশি লাগে, আজকে 10 মিনিট আগে শেষ হয়ে গেছে। বলেন, যার যা ইচ্ছা বলেন, আমার যতটুকু জানা আছে চেষ্টা করি। ভাই জি ভাইয়া। যে গ্রেড বের করার সময় এখানে ইফ এর পরে 2বার মনে হয় ফেল কথাটা আনছিলেন, এটা কেন আনলাম? আমরা বললাম যে আচ্ছা এটাকে আমরা একটু করি, আবার সেই লেফট অ্যালাইনমেন্টে নিয়ে যাই। লেফট অ্যালাইনমেন্টে গেলে দেখেন আমরা কি বললাম, ইফ যদি এই ঘরটা অর্থাৎ গ্রেড জিপিএটা ফেল হয়, প্রথমে আমি এটা হচ্ছে আমার কন্ডিশন, যদি ফেল হয় তাহলে আউটপুট দিয়ে দেবো হচ্ছে ফেল। 2বার আসছে এই কারণে, প্রথমবার হচ্ছে চেকিং এর জন্য যে ফেল কিনা, ফেল হইলে তাকে আমি এখানে ফেল, আউটপুট ফেল, এটা হচ্ছে আউটপুট। ফেল হইলে কি হবে, এখানে যদি আমি ফেল হইলে ফেল না বলে অন্য কিছু বলি, এফ গ্রেড পাবে। ওকে, দ্যাটস ফাইন, তাহলে আর এখন ফেল দেখাবে না, 25 দেই, এফ দেখাবে। এটাই, মানে আলাদা কিছু না। প্রথমবার হচ্ছে চেক করছি এই ঘরে ফেল আছে কিনা, ফেল থাকলে তাহলে এখানে আমি ওই যে আরেকবার লিখছিলাম ফেল, ফেল থাকলে এখানে ফেল লেখা উঠবে। প্রথমবার ওই যে তাসদীদের মতো, প্রথমবার কি জানি আগের পূর্বের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে, হরকতের সঙ্গে। প্রথমে আমরা কন্ডিশনটা চেক করলাম, দ্বিতীয়বার হচ্ছে কন্ডিশন যদি ফিল আপ হয়ে যায় তখন আউটপুটটা কি হবে। তখন আমি যদি, আপনি যদি মনে করেন যে না ফেল না বলে আরো সুন্দর কিছু বলবেন, যে তুমি ফেল করেছো, বলে দেন তুমি ফেল করেছো, দিয়ে দেন। এই যে সে এখানে বলে দিচ্ছে ভাই তুমি ফেল করছো, 35 দিই, ফেল করো নাই, কিন্তু যখনই তুমি 22 পাইছো তুমি ফেল করছো, ব্যাস এই তো। হ্যাঁ, তারপরে আর কোনো বিষয় বলে ফেলি আমরা নির্দ্বিধায়। 22, 36, ওকে, ফেল করায় লাভ নাই, একটা ছেলে কত কষ্ট করে পড়ালেখা করছে। আর কোনো বিষয় না থাকলে হ্যাঁ বলেন ভাই। সবাই পাস, ফেল করাই লাভ নাই। হ্যাঁ সবাই পাস। আর হচ্ছে যদি কোনো বিষয় না থাকলে ভাই হচ্ছে ক্লাসটা রেকর্ডিং অফ করা যেতে পারে, আমরা ইন্ডিভিজুয়াল কি বলে ক্লাস টপিকের বাইরে যদি কারো কোনো কথা থাকে, যেহেতু ক্লাসের সময় আছে, আমরা সেইগুলা নিয়ে আলোচনা করতে পারি।